বাজেট প্রণয়নের প্রস্তুতি শুরু করেছে নতুন সরকার। দরিদ্র মানুষকে স্বস্তি দেওয়ার পাশাপাশি গুরুত্ব পাবে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন। নজর থাকবে বিনিয়োগ বৃদ্ধিতে। জ্বালানির জন্য পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষা। ফুয়েল কার্ড বা বৈধ কাগজপত্র ছাড়া মিলছে না তেল। এপ্রিল পর্যন্ত সংকট হবে না জানিয়েছে মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা এবার যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে। হিলিয়াম আর অ্যালুমিনিয়াম আমদানি বাধাগ্রস্ত হয়, বিপর্যস্ত এআই খাত। আমন্ত্রণ বিজনেস টুডেতে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবিয়া স্মৃতি। মূল্যস্ফীতি সহনীয় হয়নি, আশানুরূপ বাড়েনি উৎপাদন। দরকার বিনিয়োগ এবং কর্মসংস্থান। অভ্যন্তরীণ আয় না বাড়ানো গেলে ব্যয় নির্বাহ করা কঠিন হবে। সার্বিক দিক বিবেচনায় আসছে নতুন বাজেট। এরই মধ্যে শুরু হয়েছে বাজেট প্রণয়নের কাজ। অর্থ মন্ত্রণালয় এবং এনবিআরে শুরু হয়েছে প্রস্তুতি। বাজেটে দরিদ্র মানুষকে স্বস্তি দিতে উদ্যোগ গ্রহণের নির্দেশনা দিয়েছে নতুন সরকার। একই সাথে বিনিয়োগ বান্ধব করনীতি গ্রহণেও থাকবে বাড়তি গুরুত্ব। আগের বছরের 6 মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে বাজেট বাস্তবায়ন বেড়েছে 4%। তবে উন্নয়ন ব্যয়ের তুলনায় বেতন ভাতা, ভর্তুকি, ঋণ পরিশোধ সহ পরিচালন খাতেই বেশি ব্যয় হয়েছে অর্থ। চলতি অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর এই 6 মাসে বাজেট ঘাটতি দাঁড়িয়েছে 36,500 কোটি টাকা। ঋণ পরিশোধে যাচ্ছে বড় অঙ্কের অর্থ। নানামুখী টানাপোড়েনের মধ্যে নতুন বছরের বাজেটের কাজ শুরু করেছে সরকার। গুরুত্ব পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, প্রবৃদ্ধি অর্থাৎ উৎপাদন বৃদ্ধি করাতেও থাকবে নজর। চলতি অর্থ বছরের বাজেটে এই দুই সূচকে যে লক্ষ্য নির্ধারণ হয় তা অর্জনে সুখবর নেই। মূল্যস্ফীতি দীর্ঘদিন ধরে উচ্চ পর্যায়ে রয়ে গেছে এবং মূল্যস্ফীতির কারণে কিন্তু বিশেষ করে স্বল্প আয় এবং দরিদ্র জনগোষ্ঠী নিষ্পেষিত। বিনিয়োগ যদি আকৃষ্ট না করতে পারি, দেশীয় এবং বিদেশি দুটোকেই যদি আকৃষ্ট না করতে পারি, তাহলে কিন্তু আমাদের উৎপাদন বাড়বে না, প্রবৃদ্ধি বাড়বে না এবং কর্মসংস্থানও সৃষ্টি হবে না। বাজেটে গুরুত্ব পাবে নতুন সরকারের নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি। 1 কোটি কর্মসংস্থান, $1 ট্রিলিয়ন অর্থনীতি তৈরি, ফ্যামিলি হেলথ এবং কৃষক কার্ড সহ জনবান্ধব অঙ্গীকার পূরণে থাকবে গুরুত্ব। 18 মাসের মধ্যে নতুন করে 1 কোটি কর্মসংস্থান তৈরি করতে চায়। 1 কোটির অর্ধেকও যদি হয়, যদি 50 লাখও যদি কর্মসংস্থান নতুন করে তৈরি করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই বিনিয়োগটা বাড়তে হবে এবং বিনিয়োগটা হতে হবে হচ্ছে কর্মসংস্থান বান্ধব। $1 ট্রিলিয়ন যেতে গেলে কিন্তু আমাদের প্রবৃদ্ধির হার হতে হবে প্রায় 8%, মানে প্রতি বছর প্রায় 8% করে প্রবৃদ্ধি হতে হবে। এই মুহূর্তে আছে হচ্ছে 3.69%। নাজুক অবস্থায় রয়েছে আর্থিক খাত। অভ্যন্তরীণ আয়ে তেমন সুখবর নেই। অর্থ বছরের 6 মাসে লক্ষ্যের তুলনায় রাজস্ব আদায় কম হয়েছে 60,000 কোটি টাকা। বিশাল ব্যয়ের চাপ সামাল দিতে নতুন বাজেটে দিক নির্দেশনা দরকার। আর্থিক খাত যদি সক্ষম না হয়, তাহলে কিন্তু বিনিয়োগ বলেন বা ঋণ প্রবাহ বলেন, বেসরকারি খাতে উৎপাদন বলেন, কোনোখানেই কিন্তু সফলতা আসবে না। এই বিপুল পরিমাণে অর্থ আনার জন্যে বা রাজস্ব সংগ্রহের জন্যে যে ধরনের এই রাজস্ব বোর্ড প্রয়োজন, যেটা আসলে 2 ভাগ করে দেওয়া হলো এবং অস্থিরতা আমরা দেখতে পেলাম, এখনো পর্যন্ত পুনর্গঠনের কাজ কিন্তু কিছুই হয়নি। তো সেগুলা করে আসলে এই যে পুরো বাজেটটা তৈরি করা এবং বাস্তবায়ন করা, তো সেগুলো কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় অর্থনীতিতে তৈরি হয়েছে নতুন সংকট। আর্থিক খাতের নানামুখী এমন চ্যালেঞ্জ মোকাবেলায় কঠিন চাপে সরকার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। সরকারের নানা পদক্ষেপের পরও কাটছে না জ্বালানি তেলের সংকট। পেট্রোল পাম্পগুলোতে না থাকলেও খোলা বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে তেল। সকাল থেকে রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না কোনো তেল। কোথাও পাম্প বন্ধ, কোথাও সীমিত পরিমাণে বিক্রি হচ্ছে। তেল পেতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মোটরসাইকেল এবং প্রাইভেট কার চালকদের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও অনেকেই ফিরছেন খালি হাতে। সরবরাহে অস্বাভাবিকতা আর ভোক্তাদের অনিশ্চয়তা মিলিয়ে তৈরি হয়েছে অঘোষিত সংকট। চালকদের অভিযোগ যে যথাযথ তদারকির অভাবেই খোলা বাজারে এখনও বিক্রি হচ্ছে তেল। এদিকে ফুয়েল কার্ড বা বৈধ কাগজপত্র ছাড়া অনেক চালককে তেল দিচ্ছেন না পাম্প কর্তৃপক্ষ। দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো সংকট নেই।
এমনটাই জানিয়েছেন জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি বলেছেন যে পেট্রোল, অকটেন এবং ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেছেন যে প্যানিক বাইং এবং অবৈধ মজুত প্রবণতার কারণে বাজারে কিছুটা প্রভাব পড়েছে। পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি একদম পর্যাপ্ত মজুদ আছে এবং কোনো সংকট ডিজেলের ক্ষেত্রেও নাই। এপ্রিল মাসটা আমরা পুরোপুরি নিরাপদ আছি। আমি আজকে সকালবেলাও মিটিং করেছি, মিটিং করে আমরা দেখেছি যে আমাদের যে বর্তমান মজুদ এবং আমাদের যে সকল শিপ ইনকামিং প্রত্যেকটাই অন টাইম, ফলে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তেলের বাজার ভিত্তিক মূল্য কাঠামো অনুসরণের পরামর্শ দিচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞরা। কৃষি এবং পরিবহন বাদে অন্যান্য খাতে ভর্তুকি তুলে দেয়া এবং জ্বালানি তেল কিনতে দীর্ঘমেয়াদী চুক্তি না করার পরামর্শ দিচ্ছেন তারা। এতে করে তেলের দাম 20% পর্যন্ত দাম কমানো সম্ভব বলে মনে করেন তারা। শাকিল হাসানের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে টালমাটাল জ্বালানি তেলের বিশ্ববাজার, লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। এতে সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশের মতো দেশগুলো। কয়েক সপ্তাহ ধরেই পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন বাড়াচ্ছে ভোগান্তি। সবার ধারণা ছিল যুদ্ধ পরিস্থিতিতে বাড়বে জ্বালানি তেলের দাম, কিন্তু সরকার ওই পথে হাঁটেনি। দাম স্থিতিশীল রাখার এই সিদ্ধান্তকে যৌক্তিক মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের পরামর্শ, জ্বালানি তেল বিক্রির মুনাফা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ভর্তুকি হিসেবে দিতে পারে সরকার। এই মুহূর্তে সরকার আসলে তার মুনাফার অর্থ থেকেই জ্বালানি মন্ত্রণালয়কে টাকা দিচ্ছে। বাড়তি কোনো সুদযুক্ত বা গ্র্যান্ট এগুলো কিছু সরকার আসলে দিচ্ছেন না। এই অবস্থার সাময়িক মোকাবেলা করা, এই ফাঁকে দাম কমানোর যে সব কৌশল আমরা বলছি, ভোক্তারা বলছে, স্টেক হোল্ডাররা বলছে, অংশীজনেরা বলছে, সরকারকে সেই পথে হাঁটতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, দেশে জ্বালানি তেলের দাম নির্ধারণ ব্যবস্থাই ত্রুটিপূর্ণ। এটি সংশোধন করে বাজার ভিত্তিক করার পরামর্শ তাদের। এখন সরকারকে মূল্য কমানোর জন্য গণশুনানি করার নির্দেশ দিতে হবে বিআরসি। সরকার মূল্যবৃদ্ধি না করে ঘাটতি কমাবে, ভর্তুকি কমাবে, সেটা লুণ্ঠনমূলক ব্যয় প্রতিরোধ করে। দেখেছি 15 থেকে 21% পর্যন্ত শুধু আপনি যদি আপনার এই বাজার ভিত্তিক মূল্য কাঠামোতে যান তাতেই সাশ্রয় সম্ভব। সেটাই কিন্তু সকল ভোক্তার জন্য উপকারে আসতে পারে। এর বাইরে আমরা মনে করি যে জীবাশ্ম জ্বালানি থেকে ধীরে ধীরে সাবসিডি বা ভর্তুকি তুলে নেওয়া দরকার। যুদ্ধ পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখার তাগিদ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী জ্বালানি ক্রয় চুক্তি যৌক্তিক হবে না। দীর্ঘমেয়াদী জ্বালানি রূপান্তরের যে কৌশল, সে যেখানে নবায়নযোগ্য জ্বালানির দিকে ধীরে ধীরে শিফট করতে চায়, সেই শিফটিং প্রক্রিয়াটি বড়ভাবে বাধাগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। বিশেষজ্ঞদের মত, জ্বালানি তেল কেনায় রিজার্ভের উপর যে চাপ পড়ে তা কাটাতে আন্তর্জাতিক সহায়তা প্রতিষ্ঠানের কাছ থেকে স্বল্প সুদে সরকার ঋণ নিতে পারে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি বলছিলাম যে সরকারের নানা পদক্ষেপের পরও কিন্তু জ্বালানি তেলের যে সংকট সেটা কিন্তু কাটছে না। পেট্রোল পাম্পগুলোতে না থাকলেও খোলা বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে এই তেল। তেলের সরবরাহ পরিস্থিতির খবরাখবরও আমরা একটু রাজধানীর বাইরে থেকে বগুড়া থেকে নিতে চাই। আমাদের সহকর্মী মেহরুল সুজন বগুড়া থেকে সংযুক্ত রয়েছেন। সুজন, আজকে সকাল থেকে এখানকার পাম্পগুলোতে আসলে কি অবস্থা দেখতে পাচ্ছেন? গ্রাহকেরা তাদের চাহিদা মতো তেল পাচ্ছেন কিনা বা সরবরাহ স্বাভাবিক রয়েছে কিনা? স্মৃতি, সকাল থেকেই কিন্তু বগুড়ার বিশেষ করে মহাসড়ক লাগোয়া যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেই পেট্রোল পাম্পগুলোতে কিন্তু বেশিরভাগ পাম্প আমরা আজকে দেখেছি বেলা 11টা-12টার পর থেকে বন্ধ হয়ে গেছে। অর্থাৎ বেশিরভাগ পাম্পে আমরা পেট্রোল কিংবা অকটেন বা ডিজেল এগুলো তাদের ফুরিয়ে গেছে। এবং মালিকদের সঙ্গে আমরা কথা বলছিলাম পেট্রোল পাম্পগুলোর, তারা যেটি বলছিলেন যে তাদের আসলে গত 1.5 মাসেরও বেশি সময় ধরে তাদের তেলের সরবরাহ হয় বাঘাবাড়ি ডিপো থেকে, সেটি কিন্তু অর্ধেকেরও নিচে নেমে এসেছে, যে কারণে তারা এই রকম একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন। যে কারণে আজকে আমরা বগুড়া রংপুর মহাসড়কের যে মাটিডালি বিমান মোড় রয়েছে সেখান থেকে শুরু করে আমরা প্রায় 5-7 কিলোমিটার পর্যন্ত বনানী যে মোড় রয়েছে এই মহাসড়কের, সেই মোড় পার হওয়ার পরেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বেশিরভাগ পাম্প
বাইকাররা বা যে যানবাহনগুলো রয়েছে বাস ট্রাক বা প্রাইভেট কার তারা কিন্তু পেট্রোল বা ফুয়েলগুলো নিতেন, সেগুলো অনেকগুলোই বন্ধ হয়ে গেছে এবং তাদের একটাই বক্তব্য, তারা কিন্তু বলছেন যে আসলে তাদের যে সরবরাহ সেটি আসলে অনেকখানি কমে গেছে। এবং এই মুহূর্তে স্মৃতি আমরা রয়েছি বগুড়া শহরের চারমাথা এলাকায় মেহেরা পেট্রোল পাম্পে এবং এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অসংখ্য বাইকার মোটরসাইকেল চালক তাদেরকে কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করে তারা তেল নিচ্ছেন এবং আমরা এমনও খোঁজ পেয়েছি যে তারা আসলে বেশ কয়েকটি পাম্প ঘুরে এসে তারপর যখন তারা তেল পাচ্ছিলেন না এই এখানে তেল পেয়েছেন এবং সেখানে অপেক্ষা। আমি একজন বাইকারের সাথে একটু কথা বলতে চাই। ভাই, আপনি কি অন্য পাম্পগুলোতে তেল পেয়েছেন? কি অবস্থা? অন্য পাম্পগুলোতেও ঠিক এরকমই অবস্থা, তেল পাওয়া যাচ্ছে না বা কোনো কোনো পাম্পে পাওয়া যাচ্ছে, এরকম লাইনে দাঁড়ায় থাকতে হচ্ছে। এটা একটা দুর্ভোগ এক কথায় বলতে গেলে আমাদের জন্য আর কি। জি, আমরা এই যে কলেজে যাচ্ছি বা ইয়া করতেছি, মানে মায়ের সাথে হিমশিম খেতে হচ্ছে আর কি, যে দেরি হয়ে যাচ্ছে কোথাও যাইতে। যেরকম আজকে আমার পরীক্ষা ছিল, আইসে দেখি এত সিরিয়াল লাইন, পরীক্ষার জন্য লেট হয়ে গেছে আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। স্মৃতি, শুনছিলেন যে বগুড়ার পেট্রোল পাম্পগুলোতে আসলে গ্রাহকদের যে ভোগান্তির চিত্রটি সেটি কিন্তু আমরা একটু আপনাকে জানানোর চেষ্টা করছিলাম। বেশিরভাগ পেট্রোল পাম্পে এই অবস্থা এবং আমরা গত সপ্তাহ পর্যন্ত স্মৃতি বগুড়ায় দেখেছি যে পেট্রোল পাম্পগুলোতে তারা 200 টাকা, কেউ কেউ 100 টাকার তেলও দিচ্ছিলেন। তবে আজকে এসে যে পরিস্থিতি আমি দেখছি যে বেশিরভাগ পাম্প কিন্তু দুপুরের মধ্যে বন্ধ হয়ে গেছে, মহাসড়ক লাগোয়া পাম্পগুলো, এবং এই পাম্পের মতো কয়েকটি পাম্প এখন পর্যন্ত তারা তেল দিতে পারছেন। তবে সেই তেলের পরিমাণটিও কিন্তু আসলে কমে যাচ্ছে। তারা বলছেন সরবরাহের যে ঘাটতি রয়েছে সেটি পূরণ না হলে কিন্তু এই যে দুর্ভোগ মানুষের সেটি থেকেই যাবে। স্মৃতি, এবং সারা দেশে মোটামুটি একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ সুজন আপনাকে। ইরানের মিসাইল যুক্তরাষ্ট্রে না পৌঁছালেও যুদ্ধের ধাক্কা লেগেছে সিলিকন ভ্যালিতে। অপ্রত্যাশিত সংকটে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাত। হিলিয়াম আর অ্যালুমিনিয়াম আমদানি বাধাগ্রস্ত হওয়াতে বিপর্যস্ত এই শিল্পটি। দুশ্চিন্তায় টেক জায়ান্টরা। এরই মধ্যে প্রভাব পড়েছে মার্কিন ডিজিটাল ইকোনমিতে। এআই খাতে চাপে পড়েই যুদ্ধ থামাতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র, শোনা যাচ্ছে এমন কথাও। যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে সীমাবদ্ধ নেই, বলা যায় অস্ত্রের লড়াই এখন আঘাত হানছে 3 স্তরে: জ্বালানি, শিল্প এবং প্রযুক্তি খাতে। তেল সংকট অনুমিতই ছিল, শিল্প খাতের প্রভাবেরও প্রস্তুতি ছিল, কিন্তু ট্রাম্প প্রশাসন চিন্তাও করেনি কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে এমন চাপে পড়তে পারে। গত কয়েক বছরে মার্কিন অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হয়ে উঠেছে এআই। এই খাতের অপরিহার্য উপাদান হিলিয়াম ও অ্যালুমিনিয়াম। সেমিকন্ডাক্টর বা চিপ থেকে শুরু করে ডেটা সেন্টার কুলিং সবখানি প্রয়োজনীয় হিলিয়াম, যার কোনো বিকল্প নেই। এমআরআই, স্পেস ও এয়ারস্পেস প্রযুক্তিতেও জরুরি এই গ্যাস। অন্যদিকে বৈদ্যুতিক লাইন, ট্রান্সমিশন সিস্টেম থেকে সার্ভারের বডি, কুলিং সিস্টেমের অবকাঠামোয় অত্যাবশ্যকীয় অ্যালুমিনিয়াম। হিলিয়াম ও অ্যালুমিনিয়াম সরবরাহকে সরাসরি বাধাগ্রস্ত করছে ইরান যুদ্ধ। বিশ্বের প্রায় 1/3 হিলিয়াম সরবরাহ করে কাতার। আবার অ্যালুমিনিয়াম উৎপাদন ও রফতানিতেও প্রথম সারিতে পারস্য উপসাগরীয় দেশগুলো, যা ব্যাহত হচ্ছে যুদ্ধের কারণে। সাপ্লাই চেইনে অপ্রত্যাশিত ধাক্কায় ভয়াবহ প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে। ব্যাপক চাপে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাত, সংকটে জায়ান্ট টেক কোম্পানিগুলো, যা আঘাত করছে দেশটির ডিজিটাল ইকোনমিকে। বিশ্লেষকরা বলছেন সহসাই মিলবে না সমাধান, দীর্ঘমেয়াদী হবে সংকট। পরিস্থিতি স্বাভাবিকে লেগে যেতে পারে কয়েক বছর পর্যন্ত। হু হু করে বাড়তে পারে প্রযুক্তি পণ্যের দাম। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। দর্শক, এলপিজির মূল্য সমন্বয় নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন তারা। আমরা সরাসরি চলে যাব সেখানে। আমদানি দেখি পুরো বছরের আসলে মাসিক ব্যবহার 1,20,000 থেকে 1,30,000। আমরা বলি 1.5 লক্ষ টন, বাট আমদানি হয়েছে 14,65,000 টন। ওই তুলনায় আমরা যদি ফেব্রুয়ারি এবং মার্চ দেখি আমদানির পরিমাণ ভালো। এপ্রিল মাস নিয়ে যারা আমদানিকারক তারা একটু সংখ্যা প্রকাশ করেছেন আমাদের কাছে, বিশেষ করে ফ্রেট নিয়ে। এটা আপনারা একটু খোঁজ নিতে পারেন, আমরা খোঁজ নিব আগামী কয়েকদিন। কারণ ফ্রেট নিয়ে তাদের একটা আপত্তি আছে, তারা মিটিংয়ে এই আপত্তি উত্থাপন করেছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা,
যে ফ্রেট যদি 120 থেকে আরও না বাড়ানো হয় তাহলে আমদানি করতে অসুবিধা হবে। আপনারা জানেন এর আগে বিপিসি একটা উদ্যোগ নিয়েছিল এবং তারাই এদেরকে প্রস্তাব দিয়েছিল তখন $165 ফ্রেট হিসাব করে জানা আছে আপনাদের। তো আজকেও তারা এটা উল্লেখ করেছে যে ফ্রেট অনেক বেড়ে গেছে এবং যে কন্ট্যাক্ট প্রাইস যেটা ইট ইজ উই কনসিডার দ্য কন্ট্যাক্ট প্রাইস ফর এশিয়া বাট কন্ট্যাক্ট প্রাইস ফর মিডল ইস্ট, কন্ট্যাক্ট প্রাইস ফর আফ্রিকা অ্যান্ড কন্ট্যাক্ট প্রাইস ফর ইউরোপ, মেডিটেরিয়ান এরিয়া অনেক ডিফারেন্স অনেক বেড়ে গেছে, ওইখানে প্রাইস অনেক বেশি। সো ইনফ্যাক্ট এদিকে না আসে অন্যদিকে চলে যেতে পারে এলপিজি যদি দ্রুত বুক না করা হয়, এই আশঙ্কাটা তারা প্রকাশ করেছেন। আমরা রবিবারে আমরা বিআরসি আমরা নিজেরা বসবো এই ফ্রেটের ইস্যুটা নিয়ে এবং আমরা প্রয়োজন পড়লে অন্যদের পরামর্শ নিব এই ফ্রেট মানে ইনফ্যাক্ট টু এক্সামিন ফ্রেটের সিচুয়েশনটা কী এবং যদি প্রয়োজন পড়ে আমরা তখন ফ্রেট সমন্বয় করার চেষ্টা করব। দর্শক, এলপিজির মূল্য সমন্বয় নিয়ে কথা বলছেন এনার্জি রেগুলেটরি কমিশন, আমরা ছিলাম সেখানে। দর্শক, এবার আমরা একটু পুঁজিবাজারের লাস্ট আপডেট আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আজকে সপ্তাহের শেষ কার্যদিবসে আমরা দেখতে পাচ্ছি কিন্তু নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে পুঁজিবাজার। ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক যেটি ডিএসসি ব্রড ইন্ডেক্স সেটি কিন্তু 53 পয়েন্টের মতো কমেছে আজকে এবং এই সূচকটা অবস্থান করছে 5219 পয়েন্টে। অন্যটি সূচকেরও কিন্তু পতন হয়েছে। ডিএসএস সূচক সেটিও 5 পয়েন্টের মতো কমেছে, 1059 পয়েন্টে রয়েছে এবং ফ্ল্যাটের সূচক সেটি 1980 পয়েন্টে রয়েছে, 21 পয়েন্টের মতো কমে। টোটাল ট্রেড হয়ে গেছে আজকে সারাদিন ধরে ঢাকা শেয়ার বাজারে 625 কোটি টাকা এবং 625 কোটি 99 লাখ টাকার মতো। আজকে দিন শেষে কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কমে গেছে। 306টি কোম্পানির শেয়ারের দাম আজকে টোটাল কমেছে, মাত্র 65টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং 23টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। টপ 20তে আছে খান ব্রাদার্স পিপি ওভেন, এটি প্রথম অবস্থানে দেখতে পাচ্ছি 23 কোটি 77 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করেছে। 19 কোটি 55 লাখ টাকা কিছু বেশি লেনদেন নিয়ে সামিট অ্যালায়েন্স পোর্ট, এটি আজকে সকাল থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে। একমি পেস্টিসাইডস এটি আছে তৃতীয় অবস্থানে 17 কোটি টাকার মতো। চট্টগ্রামের শেয়ার বাজারে কী অবস্থা সেখানেও কিন্তু আজকে সকাল থেকে আমরা নিম্নমুখী প্রবণতা দেখতে পাচ্ছি। সার্বিক সূচক এটি সিএসপি সেটি 77 পয়েন্টের মতো কমেছে এবং 14,701 পয়েন্টে অবস্থান করছে। আজকে সিএসসি টোটাল ট্রেড করেছে 9 কোটি টাকার মতো। আজকে সকাল থেকেই সিএসসিতে 191টি প্রতিষ্ঠানের ট্রেড হয়েছে, এর মধ্যে 114টির দামের পতন হয়েছে, মাত্র 58টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং 19টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।